আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমি কি বিষয়টা নিয়ে আলোচনা করব এবং কিভাবে আলোচনা করব বা কোন কথাটা আমি বলতে চাচ্ছি। তো আপনারা থাম্বনেলে দেখেছেন যে আমাদের সেনাপ্রধান নাকি আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় নেত্রী, প্রাণপ্রিয় নেত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সাথে কথা বলার জন্য উদ্গ্রীব হয়ে আছেন, যে উনি অনেক উদ্গ্রীব। খবরটা আসলে আমি আরো একদিন আগে পেয়েছিলাম, কিন্তু শিওর হতে পারিনি যে আসলে কি এটা কি ফলস নিউজ নাকি নিউজ, সত্য নিউজ তা জানার জন্য সর্বশেষ গত 1 ঘন্টা আগে আমি যতটুকু জানতে পারলাম তাতে হচ্ছে যে আমাদের এই সেনাপ্রধান তিনি নাকি আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলার জন্য ইন্ডিয়ার সামরিক বাহিনীর প্রধানেরকে ফোন দিয়েছিলেন এবং ফোন দিয়ে উনি বলেছেন যে যে কোনো উপায়ে হোক, যে কোনোভাবে হোক তাকে যাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে অন্তত 1 মিনিট কথা বলার সুযোগ করে দেয়। কারণ ওনার কাছে নাকি যে সমস্ত নাম্বার আছে সেই সমস্ত নাম্বারে উনি অনেক ট্রাই করেছেন, কিন্তু কোনো কাজ হয়নি। সর্বশেষ উনি নাকি ইস্তোনিয়ার একটা নাম্বার, ইস্তোনিয়াটা আসলে হচ্ছে যে এটা আপনার ইস্ট ইউরোপের দিকে, ইউরোপ থেকে ইস্ট ইউরোপের দিকে, ইস্টোনিয়া, লাটাভিয়া, লাতভিয়া এগুলো। তো ইস্তোনিয়ার একটা নাম্বার থেকে আমি পুরো নাম্বারটা আপনাদের বলছি না, শুধু কান্ট্রি কোডটা বলে দিচ্ছি, 372। তো আপনারা অনেকে যারা হয়তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন বা কথা বলেন তারা হয়তো জানতে পারেন যে এই কোড দিয়ে বা ইস্তোনিয়ার কোনো নাম্বারে আপনারা কথা বলেন কিনা। আমি যেহেতু আজ পর্যন্ত কখনো কথা বলিনি, সুতরাং আমি এই বিষয়টাতে জানি না যে উনি কোন নাম্বার ব্যবহার করেন, কিভাবে ব্যবহার করেন তাও জানি। আমাদের সেনাপ্রধান নাকি সেই ইন্ডিয়ান চিফকে বলেছেন, সেনা চিফকে বলেছেন যে উনি এই নাম্বারটাতে বেশ কিছু মেসেজ দিয়েছেন। 3 দিন যাবৎ মেসেজ কি সিন হচ্ছে কি হচ্ছে না তাও বোঝা যাচ্ছে না। উনি ফোন দিলে এই ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে এবং ওনার মেসেজের কোনো রিপ্লাই আসছে না। উনি যে কোনো উপায়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গকন্যা শেখ হাসিনার সাথে 1 মিনিটের জন্য কথা বলতে চান। অনেক ভুল বুঝাবুঝি হয়েছে, এগুলার থেকে উনি মুক্তি পেতে চান। উনি নাকি ঘুমোতে পারছেন না। আমার যতটুকু মনে হচ্ছে যে এই যে আজকে 120 জন ইউএস সোলজার চট্টগ্রাম শহরে নেমেছেন এবং ওরা বিনা ইমিগ্রেশন, কোনো রেজিস্ট্রেশন ছাড়াই আপনার চট্টগ্রামের সবচেয়ে খ্যাতনামা হোটেল, যেটা সারা বাংলাদেশেই খ্যাতনামা এই হোটেলগুলো, এখানে উঠেছেন 120 জন। এটা আপনারা সবাই জানেন অলরেডি। গতকাল থেকে এটা সমস্ত ফেসবুকে ছেয়ে গিয়েছিল। এই ভিডিওটা আমি প্রথম পাওয়ার পরেই ফেসবুকে দিলাম, এরপরে লক্ষ লক্ষ আপনার শেয়ার হয়েছে, বিভিন্ন জন ডাউনলোড করেও দিয়েছে, সুতরাং আপনারা সবাই জানেন। তো এই 120 জন সেনা কর্মকর্তা কি দরকার এই মুহূর্তে? এর আগেরই আছে প্রায় 1,500 সেনা, ইউএস সেনা। এবং আপনারা জানেন চট্টগ্রামের কক্সবাজার অদূরে আপনার মহেশখালী একটা দ্বীপ আছে, আমাদের মহেশখালী দ্বীপ, যেটাতে আপনার যে মহেশখালী দ্বীপে যেখানে আমাদের এই জননেত্রী শেখ হাসিনার আমলে $1.2 বিলিয়ন দিয়ে একটি গভীর সমুদ্র বন্দর এবং সাবমেরিন স্টেশন, যেখানে 6টি পারমাণবিক সাবমেরিন দাঁড়াতে পারবে, রসদ নিতে পারবে, ওই ধরনের একটা টার্মিনাল নির্মাণ করেছিলেন। এবং এটা এত গভীরে যে এই গভীরতায় যদি কোনো সাবমেরিন চলে যায়, পৃথিবীর কোনো পারমাণবিক বোমা দিয়েও এই সাবমেরিন কিছু করতে পারে না। ওই জায়গাটা পুরোটা সেনাবাহিনী, আমেরিকান সোলজারদের হাতে। তার কারণটা কি? আপনাদের কি মনে হয় না যে এইসব কারণে সবকিছু দেখে এবং উনি খুব ভয়ে ভীত হয়েই উনি ফোন দিয়েছেন যে শেখ হাসিনা ছাড়া মনে হয় আর বাঁচার কোনো উপায় নেই, সুতরাং আমি এখন শেখ হাসিনার সাথে কথা বলি। তার কারণ হচ্ছে যে আমাদের জননেত্রী শেখ হাসিনা একসময় বলেছিলেন, বারবার বলেছিলেন, সাদা চামড়ার একজন বা বেশ কিছু লোক আমাকে সেন্ট মার্টিন
দিয়ে দিতে বলে, বঙ্গোপসাগরে দিয়ে দিতে বলে, যদি দিয়ে দিতে পারি আমি ক্ষমতায় থাকতে পারবো। আজকে কি সেটারই পুনরাবৃত্তি হচ্ছে না? এবং সবচেয়ে ইন্টারেস্টিং খবর আরেকটি, সেটি হচ্ছে যে ডক্টর আসিফ নজরুল সাহেব, উনি ফোন দিয়েছিলেন ইন্ডিয়ান পররাষ্ট্র সচিবকে। উনি তাকে অনুরোধ করেছেন যে যে কোনো উপায়ে হোক বা যে কোনো ভাবে হোক ওনার সেফ এক্সিটের ব্যবস্থা করার জন্য। এখন আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে ভাই উনি তো বাংলাদেশে আছে, ওনার কি সেফ এক্সিট, ওনার কেন সেফ এক্সিট দরকার? সেফ এক্সিট দরকার আছে ওনার। এবং আবার এটাও বলতে পারেন যে ইন্ডিয়ার কাছে কেন সেফ এক্সিট দরকার? হ্যাঁ ভাই, ইন্ডিয়ার কাছেই ওনার সেফ এক্সিট দরকার, কারণ উনি বুঝে গেছেন যে যে কোনো মুহূর্তে অঘটন ঘটবে। উনি সবচেয়ে বেশি টেন্স যে যদি সেনাবাহিনী ক্ষমতা নেয় তাহলে তো ওনাদের অ্যারেস্ট করে ঝুলাই ফেলবে। সুতরাং সেনাবাহিনী ক্ষমতা নিলে যাতে ইন্ডিয়ান গভর্নমেন্ট ওনাকে এখান থেকে উদ্ধার করে, সেফ এক্সিট এটা। অথবা যদি শেখ হাসিনার গভর্নমেন্ট আবার এই মুহূর্তে ফিরে আসে, যে কোনো মুহূর্তে ওনাদের তো ফাঁসিতে ঝুলাবে। সুতরাং ওনার সেফ এক্সিট দরকার, এবং এটা করতে পারে একমাত্র ইন্ডিয়া, আর কেউ না। যার কারণে উনি ইন্ডিয়ান পররাষ্ট্র সচিবের কাছে ফোন দিয়ে এই অনুরোধ করেন, এবং ইন্ডিয়ান পররাষ্ট্র সচিব বলেছেন আপনার বিষয়ে এইসব ভার্বাল আপনি ফোনে আমারে বললেন হবে না, আপনি লিখিত চিঠি দেন, গভর্নমেন্টারি লিখিত চিঠি দেন, সেই চিঠির উপরে আমরা অ্যাকশন নিব। সেই চিঠি যদি না দিতে পারেন, এসব মুখের কথায় আমরা কিছুই করতে পারবো না, আপনি লিখিত চিঠি দেন, আমরা বিবেচনা করব। সবচেয়ে মজার কাহিনী এগুলো। তাহলে সেনাপ্রধান কেন এত ব্যতিব্যস্ত আমাদের নেত্রীর সাথে কথা বলার জন্য? সেনাপ্রধানের আবার কি পরিকল্পনা আছে? এই সেনাপ্রধান কি বুঝে গেছেন যে উনি কিছুদিনের ভিতরে ওনার ক্ষমতা হারিয়ে উনি ঝুলে যাবেন, বা ওনাকে মব জাস্টিস করা হবে, ওনাকে জুতার মালা দেওয়া হবে, যেটার জন্য আমাদের প্রধানমন্ত্রীর কাছে এখন ক্ষমা চাইতেছেন যে আমার ক্ষমা হয়ে গেছে, আমি তখন বিবেক দিয়ে করি নাই, আবেগে করেছি, আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন। তোকে কি ক্ষমা করা যাবে? ওকে কি ক্ষমা করা যাবে? ওকে ক্ষমা করা যাবে না। ওদের সবার মনেই ভয় ঢুকে গেছে, তাতে সেনা, পুলিশ, এই সরকার, গোয়েন্দা বিভাগ সবার কাছে খবর হয়ে গেছে যে কিছু একটা হচ্ছে বা হবে, এবং আগামী 72 ঘন্টার ভিতরে আরো অনেক কিছু হবে, যা আমি আপনাদের সামনে তড়িৎ বেগে নিয়ে আসার চেষ্টা করব। জয় বাংলা, জয়। আপনাদেরকে আজকে আন্তর্জাতিক অপরাধের বিচার যখন করা হয়, অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ যদি কোনো দেশ জাতীয়ভাবে বা আন্তর্জাতিকভাবে বিচার করে, তাহলে সেটার যে মানদণ্ড, সেই মানদণ্ডটি নিয়ে কিছু কথা বলতে চাই। প্রথম কথাটা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ কি? আন্তর্জাতিক অপরাধ মূলত চারটি। একটি হচ্ছে অ্যাগ্রেশন। অ্যাগ্রেশন মানে হচ্ছে একটি দেশ যদি আরেকটি দেশকে দখল করে ফেলে অন্যায়ভাবে, সেটি অ্যাগ্রেশন। 2 নাম্বার হচ্ছে গণহত্যা। গণহত্যা কি? গণহত্যা হচ্ছে যে নারী, পুরুষ, ধর্ম, বর্ণ, শিশু নির্বিশেষে যখন কোনো একটা সমাজের কোনো একটা অংশে, কোনো একটা বিশেষ জায়গায় অথবা সারা দেশে গণহারে মানুষকে যখন হত্যা করা হয়, সেটা হলো গণহত্যা বা জেনোসাইড। আর 3 নাম্বার হচ্ছে মানবতা বিরোধী অপরাধ। মানবতা বিরোধী অপরাধ হচ্ছে ধর্মের কারণে, বর্ণের কারণে, কোনো বিশেষ জাতি হওয়ার কারণে, কোনো রাজনৈতিক বিশ্বাসের কারণে যদি কোনো বিশেষ গ্রুপ শ্রেণীকে যদি আইডেন্টিফাই করে ক্লিনজিং করার জন্য, অর্থাৎ এই গ্রুপটাকে, এই গোষ্ঠীটাকে শেষ করে দেব, এই রকম কোনো অপরাধ যারা করে সেটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ। যেমন মনে করেন 1971 সালে মহান মুক্তি সংগ্রামের সময় রাস্তা দিয়ে যখন কোনো লোক হেঁটে যেত, পুরুষ মানুষ হলে পাকিস্তানি আর্মিরা, রাজাকাররা তাদেরকে দাঁড় করাইতো। দাঁড় করাইয়া লুঙ্গি খুলে দেখতো তার মুসলমানি আছে কিনা। যদি মুসলমানি থাকে জিজ্ঞেস করতো কলেমা পড়ো, কলেমা পড়তে পারলে ছেড়ে দিত, আর কলেমা না পড়তে পারলে তাকে গুলি করে মেরে ফেলতো। তার মানেটা কি? তাকে আইডেন্টিফাই করা হতো তার মুসলমানি নাই এবং কলমা জানে না, সে হিন্দু। এবং হিন্দু নারী যখন পেত তাদেরকে ধরে নিয়ে গনিমতের মাল হিসেবে পাকিস্তানি আর্মিদেরকে দিত। শুধু হিন্দু নারী না, বাঙালি নারীকেও তুলে নিয়ে এই ইয়েদের হাতে দিত, পাকিস্তানিদের হাতে তুলে দিত। তো হিন্দুদেরকে দেখলেই হত্যা, এইটা হচ্ছিল মানবতা বিরোধী অপরাধ। আর এর বাইরে আরেকটি অপরাধ রয়েছে, সেটি হচ্ছে ওয়ার ক্রাইম। ওয়ার ক্রাইমটা হচ্ছে এমন একটা ক্রাইম যে ক্রাইমটা সাধারণত কোনো একটা দেশে স্বাভাবিক অবস্থায় মানুষ করতে পারে না।
যেমন ধরেন কোনো একটা জায়গায় পুলিশ আছে, আর্মি আছে, বিজিবি আছে, বা আনসার বাহিনী আছে, সরকার আছে, প্রশাসন আছে। কোনো একটা ঘটনা ঘটলে সেটা মামলা হচ্ছে, ডায়েরি হচ্ছে, মানুষ বিচারের জন্য যাচ্ছে, মানুষ জেগে উঠতেছে, এখান থেকে বিচার হয়। কিন্তু যখন একটা যুদ্ধকালীন সময় থাকে তখন সরকার থাকে না, প্রশাসন থাকে না, আর্মি কাজ করে না, পুলিশ কাজ করে না। যার ক্ষমতা আছে, শক্তি আছে, সে সেটা করে ফেলে। যেমন মুক্তিযুদ্ধে গেছে, এই জন্য মুক্তিযুদ্ধের বাড়ি থেকে গরুগুলো নিয়ে গেছে রাজাকাররা। মুক্তিযুদ্ধে গেছে সেই জন্য মুক্তিযোদ্ধার মেয়েকে তুলে নিয়ে গেছে। মুক্তিযুদ্ধে গেছে সেই জন্য মুক্তিযুদ্ধের বউকে তুলে নিয়ে গেছে। অথবা মুক্তিযুদ্ধে গেছে একটা মানুষ, তাকে সেই জন্য তার জমি জমা দখল করে নিয়ে গেছে, তার ফ্যাক্টরি, মেল, কারখানা নিয়ে গেছে, তার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। এবং একটা হিন্দু মানুষ তাকে ধর্মান্তরিত করে মুসলমান করার জন্য প্রেসার করেছে। এইটাকে বলে যুদ্ধ অপরাধ। এই যে 4টা অপরাধ বললাম, অ্যাগ্রেশন, জেনোসাইড, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি এবং যুদ্ধ অপরাধ, এই 4 রকমের অপরাধকে মানে আন্তর্জাতিক অপরাধ বলা হয়। কেন আন্তর্জাতিক অপরাধ বলা হয় এটার একটা ব্যাখ্যাও আছে। ব্যাখ্যা এবং এটার বিচার কে করবে, কারা করতে পারবে, এটা সম্পর্কেও আইকম্যান কেসে একটা বিখ্যাত একটা জাজমেন্ট আছে। সে আইকম্যান কেসটা ছিল এই 48 বা 49 সালের দিকে, 1948 বা 49 সালের দিকে। হিটলারের একজন সহযোগী ছিল, তার নাম ছিল আইকম্যান। ইহুদি নিধনের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই আইকম্যান জড়িত ছিল, যার কারণে আইকম্যানকে ইসরায়েল খুঁজছে তাকে বিচার করার জন্য। তখন আইকম্যান কি করলো, চুরি করে পালিয়ে গেল আর্জেন্টিনা। আর্জেন্টিনা পালিয়ে যাওয়ার পরে তার চেহারা প্লাস্টিক সার্জারি করে তিনি চেঞ্জ করে ফেলছে, যার কারণে আমি আপনি দেখলে এটা যে এই আইকম্যান সেটা চিনতে পারবো না। কিন্তু ইসরায়েলের গোয়েন্দা বাহিনী ঠিকই আইকম্যানকে আইডেন্টিফাই করেছে, করে একটা হেলিকপ্টার নিয়ে জোর করে আর্জেন্টিনা থেকে ধরে নিয়ে এসছে তাকে ইসরায়েলে আনি। যখন তার এই মানবতা বিরোধী অপরাধের বিচার, জেনোসাইডের বিচার, যখন যুদ্ধ অপরাধের বিচার যখন শুরু করে, তখন এই আইকম্যানের পক্ষের আইনজীবী বলল যে আইকম্যানের বিচার করার এখতিয়ার ইসরায়েলের নাই। কেননা যখন অপরাধ সংগঠিত হয় ইসরায়েল নামে কোনো রাষ্ট্রই ছিল না, এবং ইসরায়েল পরবর্তীতে মামলার মানে আইন করে পূর্বের বিচার ক্রিমিনাল লয়ে করা যাবে না, এরকম কথা বলা হয়েছিল। তখন ওই আইকম্যান জাজমেন্টে, আইকম্যান মামলায় সেখানে রুলিং হয়েছিল যে মানবতা বিরোধী অপরাধ, অ্যাগ্রেশন, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি অথবা ওয়ার ক্রাইম, এই যে 4টা ডিক্লেয়ার্ড ক্রাইম, এই ক্রাইমের বিচার করার জন্য কোনো জুরিসডিকশন ইস্যু নেই। জুরিসডিকশন বলতে অর্থাৎ এই দেশের জুরিসডিকশন আছে ওই দেশের নাই, বিষয়টা এরকম না। যেই কোনো দেশ, যেই কোনো আন্তর্জাতিকভাবে অথবা জাতীয়ভাবে সেই বিচার করতে পারবে। তো তাহলে বোঝেন এটা কত ব্রড। কিন্তু এখানে এই বিচারটি করতে গেলে আপনাকে দেখতে হবে যে এখানে বায়াসনেসের কোনো ইস্যু আছে কিনা। যদি বায়াসনেস ইস্যু থাকে তাহলে কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ আদালত, এই আন্তর্জাতিক অপরাধের বিচার তখন কিন্তু প্রশ্নের সম্মুখীন এবং সেটা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না। একটি মামলার কথা বললে আপনারা বুঝতে পারবেন। আইকম্যানের কেস তো বললাম, এরপরে আরেকটি মামলা হচ্ছে পিনেচেট। পিনেচেট মামলাটা হচ্ছে, এই পিনেচেট ছিল চিলির একজন রাষ্ট্রনায়ক, স্বৈরশাসক, দীর্ঘদিন শাসন করেছে। অসংখ্য হত্যা, ধর্ষণ, নির্যাতন, গুম এবং জেনোসাইডের সাথে তার সম্পৃক্ততার কথা পুরো বিশ্ব জানে। তখন 1998 সালে ক্যান্সার আক্রান্ত হয়ে এই পিনেচেট এসেছিল লন্ডনে, মানে নানান রোগে আক্রান্ত হয়ে সে লন্ডনে এসেছিল চিকিৎসা নিতে। চিকিৎসা নিতে আসার পর এই ব্রিটিশ পুলিশ তাকে গ্রেপ্তার করে এই কারণে যে সে মানবতা বিরোধী অপরাধ, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, যুদ্ধ অপরাধ বা ওয়ার ক্রাইম বা এগুলা করেছে, সুতরাং তার বিচার তারা করবে। কারণ যেহেতু আইকম্যান কেসে বলা হয়েছে না যে পৃথিবীর যে কোনো দেশ বিচার করতে পারবে, সুতরাং তারা পারবে। তো এই বিষয়টা তখন ব্রিটিশ আদালতে আইকম্যানের লয়াররা মামলা করার পরে একটা প্রশ্ন দেখা দিল যে আসলে পারে কি পারে না। তখন মামলাটি হাউস অফ লর্ড পর্যন্ত যায়। তখন হাউস অফ লর্ডে যখন যায়, লর্ড হফম্যান ছিলেন তখন জাস্টিস,
এবং তার নেতৃত্বে 5 সদস্যের একটি মানে লয়ার প্যানেল, জাজেস প্যানেল এটা ডিসিশন নিচ্ছিল। তখন জাজদের মধ্যে 2টা ভাগ হয়ে গেছে। 3 জন জাজ এই পিনেচেটের বিচারের পক্ষে রায় দিয়েছে, আর 2 জন জাজ ডিসেন্ডিং জাজমেন্ট দিয়েছে। তো ডিসেন্ডিং জাজমেন্ট মানে হচ্ছে ওই 3 জনের সাথে একমত পোষণ করেনি। না পোষণ করার কারণে যেহেতু 3 জন মেজরিটি, সেই জন্য সিদ্ধান্ত হলো যে আইকম্যানের পিনেচেটের বিচার ইউকেতে হবে, ইউনাইটেড কিংডম তার বিচার করতে পারবে এবং বিচার হবে। পরবর্তীতে পিনেচেট এখানে একটি জুডিশিয়াল রিভিউ করলো। জুডিশিয়াল রিভিউ করে বলল যে আমার যে বিচার করবে, যারা জাজমেন্ট দিয়েছে যে 3 জন, এই 3 জনের মধ্যে একজন ছিল লর্ড হফম্যান। এই লর্ড হফম্যান 1992 সালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ছিল এবং তার বউ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অ্যাক্টিভিস্ট ছিল। এবং সেই সময়ে পিনেচেটের বিরুদ্ধে তারা বিভিন্ন সেমিনার করেছে, সিম্পোজিয়াম করেছে, তার বিরুদ্ধে বক্তৃতা বিবৃতি দিয়েছে এবং তারকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য বহু সমাবেশ করেছে। সুতরাং এই কারণে তারা বায়াসড, অর্থাৎ পিনেচেটের যে বিচার তারা করলো, বিচার করে যে বললো তার এখানে এই ক্রিমিনাল অপরাধের বিচার হবে, যে জাজমেন্ট দিয়েছে সেই মেজরিটি জাজদের একজন এই হফম্যান যেহেতু বায়াসড, তখন এই বিচারটি এই মামলাটির যিনি জাজমেন্ট দেন তার নাম হচ্ছে লর্ড ব্রাউন উইলকিনসন। তো লর্ড ব্রাউন উইলকিনসন বললেন যে আমি জানি, আমরা দেখতেছি লর্ড হফম্যান আসলে কোনো বায়াস ছিলেন না, তিনি আন্তর্জাতিক আইনে, আন্তর্জাতিক মানদণ্ডে বিচারটা যেরকম হওয়া দরকার সেইভাবে বিচার করেছেন, কিন্তু অ্যাপারেন্ট বায়াস, অর্থাৎ দেখা যাচ্ছে মানে পারতপক্ষে দেখতে মনে হয় যেন বায়াস। কেননা তিনি যেহেতু এই পিনেচেটের বিরুদ্ধে আগে কথা বলেছেন, তার বিরুদ্ধে অনেক সভা সমাবেশ করেছেন, সেই জন্য মানে এই লর্ড হফম্যানের দেখতে বায়াস মনে হচ্ছে। সুতরাং অ্যাপারেন্ট বায়াস হওয়ার কারণে ওই জাজমেন্টটিকে খারিজ করে দেওয়া হয়। অর্থাৎ এই পিনেচেটকে যে বিচার করবে, যে জাজমেন্টটি হয়েছে সেই জাজমেন্টটি বাতিল হয়ে যায় এবং বলা হয় যে আরেকটি আদালত বসিয়ে তার বিচার, মানে এখানে তার বিচার করা যাবে কিনা সেটা সমাধান করতে হবে। কিন্তু ইন দ্য মিন টাইম ব্রিটেনের নানান কূটনীতিক প্রচেষ্টার অংশ হিসেবে এবং যেহেতু সে অসুস্থ, ক্যান্সার আক্রান্ত, তখন তাকে ফেরত পাঠায় সিলেটে। তো এই জিনিসটা দ্বারা যেটা বোঝাতে চেয়েছি, বাংলাদেশে যে বিচারটা হচ্ছে এই বিচারটা কিন্তু আন্তর্জাতিক অপরাধ বিচার, অর্থাৎ বিচারটা হচ্ছে আমাদের দেশীয় একটা ট্রাইব্যুনালে, কিন্তু সেটি হচ্ছে কিসের বিচার? আন্তর্জাতিকভাবে স্বীকৃত অপরাধের বিচার। এই 4টি বিচার যখন আন্তর্জাতিকভাবে করতে যাবেন, তখন আপনার লয়ারের মান আন্তর্জাতিক হতে হবে, আপনার বিচারকের মান আন্তর্জাতিক হতে হবে, আপনার যে প্রসিডিউর সেই মানটাও আন্তর্জাতিক হতে হবে। এখন লয়ারের মানের আন্তর্জাতিকতা হলো যে 3 জন জাজ যে জাজমেন্ট দিয়েছে, এই 3 জন জাজের একজন জাজও জীবনে একদিনও এর আগে একটি মামলাও সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে শুনানি করেনি এবং জাজমেন্ট দেয়নি। তার মানে হচ্ছে তারা বায়াস তো ছিলই। কারণ বায়াস কেন ছিল? এই যে শামসুজ্জামান, ইনি কিন্তু এই বিএনপির নেতা ছিলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ছিলেন, শেখ হাসিনার পাশি চাই বলে বহু বক্তৃতা বিবৃতি দিয়েছেন, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন। আর রাজাকার তাইজুল, সে তো শেখ হাসিনার বিরুদ্ধে পাইলে মেরে ফেলে, আমার সামনেই অনেক বক্তৃতা আমি দেখেছি। তো সুতরাং সেই জন্য বলছি, টপ টু বটম একটা বায়াস কোর্টের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধের বিচার হয়েছে, যেটা এই স্কোপের মধ্যেই পড়ে না। কারণ 2024 সালে বাংলাদেশে যে অ্যাট্রোসিটি হয়েছে সরকারের মধ্যে এবং আন্দোলনকারীদের মধ্যে, যে দাওয়া পাল্টা দেওয়া, গুলি, বন্দুক, অগ্নি সংযোগ হয়েছে, এটা রাষ্ট্রের দায়িত্ব ছিল যে যারা অপরাধ করে, যারা মানুষের জান এবং মালের উপরে আঘাত করে, তাদেরকে দমন করা, মানে দুষ্টের দমন শিষ্টের লালন, এই দুষ্টদেরকে দমন করা রাষ্ট্রের দায়িত্ব ছিল, নাইলে রাষ্ট্র থাকবে কেন? এবং এখন পুলিশ বলছে যে আপনারা কি করবেন? গুলি করে দিবেন, অর্ডার দিবেন আগুন দিলে। তাহলে টিভি ভবনে যখন আগুন দিছে তখন কি গুলির অর্ডার হবে না? সেই জন্য বলছি যে এই বিচারটি হয়েছে মাত্র একটা মানে প্লড একটা বিচার। কি বলবো, এরকম বিচার পৃথিবীতে কখনো হয় নাই। এবং
আগস্ট মাসে এই বিচারের অ্যাকচুয়াল ট্রায়ালটি আগস্টে শুরু হয়, শেষ হয়ে গেছে 4 মাসে। অথচ আপনি গোলাম আজমের বিচার, সাইদির বিচার, মীর কাসিমের বিচার, ওদের বিচার দেখেন, এক একটা বিচার হইতে 2 বছর 3 বছর 4 বছর সময় লেগেছে। কারণ কি? কারণ হচ্ছে আন্তর্জাতিক মানদণ্ডটাকে রক্ষা করার চেষ্টা করা হয়েছে কম বেশ, কিন্তু এখন এখানে কোনো রাগ ডাক নেই। 1971 সালে যারা পরাজিত হয়েছে তারা এখন 71 সালে বিজয়ীদের বিচার করছে, এটাই স্বাভাবিক, এরকমই হওয়ার কথা। কিন্তু আন্তর্জাতিকতা যে বিষয়টা, এটার লেশ মাত্র এখানে নেই এবং থাকার কোনো সম্ভাবনা ছিল না। দ্বিতীয়ত আরেকটা বিষয় যদি আপনারা দেখেন, যে এই যে মনে করেন জাজমেন্টগুলা হচ্ছে, এই জাজমেন্টগুলা কারা লিখতেছে? জাজমেন্টগুলাতে এই জাজের যে তিনজন বিচারকের মধ্যে রুল হচ্ছে মিনিমাম 2 জন যদি উপস্থিত না থাকে তাইলে কোনো শুনানি হতে পারবে না। এই হিয়ারিং যেদিন জাজমেন্ট হয় তার 1 মাস আগ থেকে যিনি প্রধান, তিনি মানে চেয়ারম্যান তিনি ছুটিতে ছিলেন, আর যে 2 জন তাদের সকালে একজনে শুনতেন, বিকালে একজনে শুনতেন, এবং এই 2 জনই শুনতেন আলাদা আলাদাভাবে। তার মানে হচ্ছে এই যে কোর্টের রুল সেটাও ফলো করা হয়নি। এইরকম ভাবে আমি যদি লিস্টটি দেই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। শুধু এই কথাটি শেষ পর্যন্ত বলতে চাই যে এখানে বায়াসড মানুষ, জাজ বায়াসড, লয়াররা বায়াসড, এবং সরকার পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য যে আইনজীবী নিয়োগ দিয়েছেন তার কুত্তা মার্কা হাসি আমরা সবাই দেখেছি, এবং আমরা বুঝেছি সে যে মানে কোর্টের ওই যে ডিস্ট্রিক্ট কোর্টের একটা মানে দালাল, উকিলদের দালাল, সেই লোককে দিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসিটা নিশ্চিত করেছে। আজকে আপনারা দেখেছেন প্রথম আলোতে ডেভিড বার্গম্যান, ডক্টর কামাল হোসেনের মেয়ের জামাই, এটা লেখা লিখেছে, বলছে এই মামলার যে বিচার, এই বিচার প্রক্রিয়া প্রশ্নসিদ্ধ। আপনারা পড়ে নেবেন, তার আলোচনা নিয়ে আমি যেতে চাই না। ডেভিড বার্গম্যানের জায়গায় থাকুক, আপনারা আপনাদের জায়গায় থাকেন। শুধু একটা কথা বোঝেন, এই বাংলাদেশে আপনারা যারা অনেকে আওয়ামী লীগ করতেন বা মৌন সমর্থক ছিলেন, কিন্তু মনে করতেন আওয়ামী লীগ কোনো সঠিক চালাচ্ছে না, নানান প্রপাগান্ডা শুনে আপনাদের মন ভারী হয়ে উঠছিল, কিন্তু আজকের দেশ দেখে আপনারা নিশ্চয়ই বুঝছেন এই দেশটা মানুষের দেশ না, এটা একটা হায়নার দেশ এখন চলছে। আর শেখ হাসিনার যে দেশ ছিল দোষীগুলি, সেটা মানুষের দেশ ছিল, সেটা মানুষের সরকার ছিল, মানুষের শাসন ছিল। এখন যেটা চলছে এটা শয়তানের শাসন, এটা ইবলিসের শাসন, এটা জাহান্নামী শাসন। এই জাহান্নামী শাসন অবসান করার জন্য আমরা কাজ করছি, আপনারা কাজ করছেন। ঘরে কাজ হচ্ছে, বাইরে কাজ হচ্ছে, সমগ্র পৃথিবীতে কাজ হচ্ছে। একদিন এরা বাসমান ফেনার মতো উড়ে যাবে। সাম্প্রদায়িক ধর্মাশ্রয়ী এই অন্ধ মৌলবাদী শক্তিকে পরাজিত করে এই উর্বর পলিমাটির দেশ, এই বঙ্গভূমিকে আমরা আবার সঠিক পথে নিয়ে আসব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ। বর্তমান ডিএমপি কমিশনার অর্থাৎ পাকিস্তানপন্থী ডিএমপি কমিশনার বয়ান দিচ্ছে পুলিশ আত্মরক্ষার্থে চাইলে গুলি চালাতে পারবে, তাহলে শেখ হাসিনা কেন অপরাধী হবে? ডিএমপি কমিশনার যদি এইটা বলে যে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালাতে পারবে, পুলিশ আত্মরক্ষার্থে যে কোনো ধরনের দমন পীড়নের সিদ্ধান্ত বা পদক্ষেপ গ্রহণ করতে পারবে, তাহলে তো জুলাই মাসে শেখ হাসিনার সরকার যখন ক্ষমতায় ছিল তখন তো পুলিশ যেই পদক্ষেপটা নিয়েছে আত্মরক্ষার্থে, এটা তো ঠিকই নিয়েছে। যদিও তারা বাঁচতে পারে নাই, যদিও ওই প্রেগনেন্ট নারী কনস্টেবলটাকে পুড়িয়ে মারা হয়েছে, আত্মরক্ষার জায়গায় তারা পেরে উঠতে পারে নাই, কিন্তু আইনকে সম্মান জানিয়ে তারা আত্মরক্ষার চেষ্টা তো করেছে। এই জিনিসটার কারণে প্রধানমন্ত্রীর ঘাড়ে ব্লেম দিয়ে তাকে মৃত্যুদণ্ডের রায় পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, মানে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কোর্ট দিয়েছে। তাহলে কেন ডিএমপি প্রধান আসাদুজ্জামান এবং সিএমপি কমিশনার তাদের ফাঁসির রায় হবে না? কেন হবে না? বর্তমান বাংলাদেশ 2 শিবিরে বিভক্ত, একটা বাংলাদেশপন্থী শক্তি আর একটা পাকিস্তানপন্থী শক্তি। বর্তমান সময়ে রাষ্ট্রীয় ক্ষমতায় উচ্চ পদস্থ পদগুলোতে যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা দায়িত্ব পালন করছেন তার মধ্যে অধিকাংশই পাকিস্তানপন্থী চিন্তাধারাকে সাপোর্ট করছেন। তার ধারাবাহিকতায় গত 2 দিন আগে অর্থাৎ 17ই নভেম্বর বাংলাদেশে একটা চাঞ্চল্যকর রায় দেওয়া হয়েছে, বাংলাদেশের আদালত দিয়েছে। সেটা হচ্ছে শেখ হাসিনার ফাঁসির রায়। কেন? কারণ জুলাই আন্দোলনের দমন পীড়নে পুলিশ গুলি চালিয়েছে এবং প্রধানমন্ত্রী হিসেবে সেটার দায়ভার তার ঘাড়ে বর্তায়, এবং এজন্যই তাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। তাকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে
বাংলাদেশের পাকিস্তানপন্থী কোর্ট। এখন কথা হচ্ছে, বাংলাদেশের এই পাকিস্তানপন্থী কোর্ট যদি পুলিশ গুলি চালানোর জন্য শেখ হাসিনাকে ফাঁসি দিয়ে থাকে, তাহলে তার ঠিক 2 দিন পরে পুলিশ প্রধান অর্থাৎ ডিএমপি কমিশনার এবং পুলিশ প্রধান সহ পুলিশের একটা অংশ বলছে যে পুলিশ চাইলে গুলি করতে পারে এবং এটা আত্মরক্ষার্থে করা যায়, এটা আইনে আছে। তাহলে শেখ হাসিনা কেন অপরাধী? বর্তমান সময়ে যারা রাষ্ট্র ক্ষমতা জিম্মি করে আছেন বড় বড় পদে, অধিকাংশই পাকিস্তানপন্থী এবং তাদের একমাত্র এজেন্ডা হচ্ছে বাংলাদেশ যতটুকু উন্নয়ন হয়েছিল তার থেকে তাকে এনিহাও পিছায় নিয়ে আসতে হবে। কারণ শেখ হাসিনা থাকলে বাংলাদেশটাকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করতে পারে, বাজার কেউ দখল করতে পারে না। ঠিক একইভাবে এখন তো শেখ হাসিনা নাই, চাইলেই বাংলাদেশের গার্মেন্টস সেক্টর নিয়ে নেওয়া যাবে, চাইলেই বাংলাদেশের বন্দরগুলো নিয়ে নেওয়া যাবে, চাইলেই বাংলাদেশের যে কোনো সেক্টর নিয়ে নেওয়া সম্ভব। তাহলে শেখ হাসিনা থাকার কি দরকার? মেরে ফেলো তাকে, এবং সেটাই করতেছে বর্তমান সরকার, এবং এজন্যই তাকে মেরে ফেলার চক্রান্ত করা হয়। পুরো কোর্টকে জিম্মি করে এই রায়টাকে ম্যানিপুলেট করা হয়েছে। কারণ আপনারা জানেন বাংলাদেশের কোর্ট টাকা হইলে ওই কোর্টে সব হয়। ম্যাজিস্ট্রেটের খাস কামরায় যাও টাকা দিয়ে রায় ঘুরে নেওয়া যায়, এটা তো কমন। চাইলে পিপি কিনেও রায় ঘুরে নেওয়া যায়। সেখানে সমগ্র কোর্টে যখন আমেরিকান ফান্ডিং অর্থাৎ ডিপ স্টেটের ফান্ডিং ঢোকে, বড় বড় ইউরোপীয় ইউনিয়নের ডলার ঢোকে, তখন কি আর রায় শেখ হাসিনার পক্ষে আসবে? মোটেও আসবে না। অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে কোর্টের ক্লার্ক পর্যন্ত যদি ওদের কেনা থাকে, রায় কি শেখ হাসিনার পক্ষে আসবে? আসবে না। এবং সেটাই হয়েছে। কার ফাঁসি দিতে চান আপনারা? দেশের স্থপতির মেয়েকে, যার বাপ এই দেশটাকে স্বাধীন করে গেছে? যখনই বাংলাদেশ একটু এগিয়ে যাওয়ার চিন্তা করছে, যখনই বাংলাদেশ একটু আগানোর চিন্তা করছে, তখনই বাংলাদেশকে পিছিয়ে নেওয়ার জন্য এই বহিঃশক্তি ষড়যন্ত্র করেছে। সেই বহিঃশত্রু এবং বহিঃশক্তিকে সব সময় সহযোগিতা করেছে পাকিস্তান। কারণ বাংলাদেশের সমাজে পাকিস্তানের একটা গোপন নেটওয়ার্ক সবসময় কাজ করে। হয়তো টাকা দিয়েছে ডিপ স্টেট, হয়তো টাকা দিয়েছে পশ্চিমা গোষ্ঠী, কিন্তু তারা সরাসরি আমাদের দেশে কোনো হস্তক্ষেপ করে নাই। তারা এই পাকিস্তানপন্থী কমিউনিটি, যেটা বাংলাদেশের নাগরিক, খায় বাংলাদেশে, পরে বাংলাদেশে কুলি ফালায় পাকিস্তানের নাম কইরা, ভোট গেলে পাকিস্তানের নাম কইরা, এই সমস্ত ব্যক্তিদের দ্বারাই এদেশের ক্ষতি হয়েছে। দেশটা স্বাধীন করে দিল, বঙ্গবন্ধুরে মাইরে ফেললো। দেশটা উন্নয়ন করে দিল, এখন শেখ হাসিনাকে মারার চক্রান্ত চলতেছে। তার মানে আমরা বুঝি না বাংলাদেশের স্বাধীনতা কারা হরণ করতে চায়? যে লোকটা দেশ স্বাধীন করে দিল, বাংলাদেশ স্থাপন করে দিল, তাকে মেরে ফেলা হলো 75-এ। তাকেও কিন্তু রিমাইন্ডার দেওয়া হয়েছিল আপনাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। সে কিন্তু এটা বিশ্বাস করে নাই, কারণ সে চিন্তা করছে আমি বঙ্গবন্ধু, এরা সবাই আমার সন্তানের মতো, এরা আমাকে মারতে পারে না, কিন্তু তাকে মেরে ফেলেছে। ঠিক একইভাবে ওই সন্তানের নাতি প্রজন্ম দিয়ে শেখ হাসিনাকে মারার চক্রান্ত চলছে। কারণ শেখ হাসিনা বাংলাদেশে বিনিয়োগ আনছে, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করছে, বাংলাদেশকে বিশ্বের কাতারে উন্নয়নশীল দেশ হিসেবে তুলে ধরছে। এগুলো শেখ হাসিনার ভুল না? কেন শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নশীল জায়গায় নিয়ে যাবে? কারণ বাঙালির হাতে যদি পয়সা যায়, বাঙালি যদি অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হয়, তাহলে তো বহির্বিশ্বকে গুনবে না। কারণ এই বাঙালির কাছে সব আছে। বাঙালি চাইলে নিজের খেতে ধান ফলাইতে পারে, বাঙালির কাছে নিজস্ব নদী আছে মাছ উৎপাদনের জন্য। সুতরাং টাকা থাকলে এগুলাকে ইউটিলাইজ করে সবকিছুই করতে পারে। তাহলে বিদেশ থেকে আর তাকে খুব একটা বেশি কিছু ইম্পোর্ট করা লাগে না, ইম্পোর্ট করার দরকারও পড়ে না। তাহলে এই যে বিদেশ থেকে যেন ইম্পোর্ট করা না লাগে, এই পরিস্থিতিটা কেন শেখ হাসিনা তৈরি করবে? এটার জন্য শেখ হাসিনাকে মেরে ফেলো। আর এটার জন্য কোর্টকে কিনতে হবে, কিনে ফেলো। জামাত যেই পরিমাণ ব্যারিস্টার প্রডিউস করছে বিগত 2 দশকে, আওয়ামী লীগ পরিবার থেকে কয়টা ব্যারিস্টার উঠে আসছে? আসে নাই। এই ব্যারিস্টার গুলাই টাকা খেয়ে শেখ হাসিনার বিরুদ্ধে কাজ করছে। এই যে অ্যাটর্নি জেনারেলের কথা বলি, টাকা খেয়ে শেখ হাসিনার পক্ষে রায় ম্যানিপুলেট করেছে। এখনো পর্যন্ত আন্তর্জাতিক আদালতে মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদের যে মামলাটা চলে, সেটা নিয়ে অ্যাটর্নি জেনারেল জাতিকে কোনো কিছু আপডেট দিতে পেরেছে? পারেনি। তার মানে কি? আস্তে 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 কোর্টের প্রত্যেকটা সেক্টরে যখন বহিঃসূত্রের ফান্ড ঢোকে, তারা যখন বিক্রি হয়ে যায় এবং তাদেরকে যখন রাষ্ট্রের ভালো ভালো পোস্টে বসায় দেওয়া হয়, তখন রায় কি বাঙালিদের পক্ষে আসবে না ডিপ স্টেটের পক্ষে যাবে? এবং সেটাই হয়েছে। এটা কমন কেস। বাংলাদেশ স্বাধীন করছে, তাকে মেরে ফেলো, মেরে ফেলছে। ঠিক একইভাবে বাংলাদেশকে যে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করেছে এবং উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে আসছে দরিদ্র দেশের সীমা থেকে, তাকেও মেরে ফেলো। মেরে ফেলা দরকার তাকে। তা না হলে ঋণের ব্যবসা কিভাবে করব? কিভাবে তৃতীয় বিশ্বকে জিম্মি করে ডলারের প্রভাব বজায় রাখবো? কি করব? তাহলে কি করো? শেখ হাসিনাকে মেরে ফেলো। এবং সেটাই হচ্ছে, সেই চক্রান্তই চলতেছে। ইটস এ কমন কেস।
আমরা বাঙালিরা যদি নিজেদের লিডারদের নিজেরা স্বয়ং সম্পূর্ণভাবে দাঁড় করায় রাখতে না পারি, আমাদের মাথার উপর তো পশ্চিমারা লবণ রেখে বড়াই খাবেই, এবং সেটাই হচ্ছে এখন এই মুহূর্তে। বিগত 1.5 বছরে কয়টা বিনিয়োগ আসছে? হাত পাচ্ছে তো ফকিরের মতো সব দেশে যায়, কেউ দিছে একটা পয়সা? দেয় নাই তো। তো এটা বুঝতে হবে, ডিপ স্টেট বা পশ্চিমা বিশ্ব সবসময় চায় তৃতীয় বিশ্বের দরিদ্র দেশগুলোকে জিম্মি করে তাদের মাথার উপর লবণ রেখে বড়াই খাইতে। আফ্রিকার কথাই বলি না, দেখেন আফ্রিকার কি অবস্থা, অথচ বিশ্বের সব থেকে বড় স্বর্ণের খনি আফ্রিকা। এই আফ্রিকানদের দরিদ্রতার সুযোগ নিয়ে পুরোটাই খাচ্ছে আমেরিকান গোষ্ঠী। তেমনি আপনি আমি গরিব হলে কাদের লাভ? ওই ডিপ স্টেটের লাভ। তারা আমাদেরকে জিম্মি করে আমাদের দেশের সচেতন নাগরিক গুলারে দেখা গেছে একটা সিটিজেনশিপ দিয়ে কিংবা ধরেন আমেরিকায় একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে এই দেশে গরিব মানুষগুলারে রাখবে এবং তাদের মাথার উপর লবণ রেখে বড়ই খাবে। এইটাই পশ্চিমাদের চাল। সিম্পল বিষয়। এখানে শুধু আমেরিকা না, এটার পিছনে ডিপ স্টেট আছে, এটার পিছনে ইউরোপীয় ইউনিয়ন আছে। মোট কথা পশ্চিমে একটা সিন্ডিকেট কাজ করতেছে। তার মানে আমাকে আবার রাশিয়া পন্থী বানাই দিয়েন না, কারণ আমি ভাই বাংলাদেশ পন্থী। বাংলাদেশের প্রেক্ষাপটে কথাগুলো আসতেছে জিওপলিটিক্যাল ভূ রাজনৈতিক তত্ত্বের জায়গা থেকে, সেটাই আমি বলছি। কিন্তু কথা হচ্ছে বাংলাদেশ পদে পদে যখনই উন্নয়ন করতে যায় তখনই এই বহিঃসূত্র এসে বা বহিঃশক্তি এসে বাংলাদেশের লিডারগুলোকে মেরে ফেলে। এইটার পেছনে যেই কূটনৈতিক শক্তি কাজ করে, এই শক্তির বিরুদ্ধে যদি আমরা জনগণকে সচেতন করে তুলতে না পারি, তাহলে আজীবন আমরা এই বিপদেই পড়ে যাব। আর বারবার হয় আত্মগোপনে যেতে হবে ইন্ডিয়ায়, আর না হয় বাংলাদেশে থেকে নির্যাতনের শিকার হইতে হবে, যেমন এখন আমার হওয়া লাগতেছে। দেশ নিয়ে কেন কথা বলি, এটার জন্য আমাকে জেলও খাটতে হয়েছে। কেন খাটতে হবে জেল? আর বলা হয় সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে সাব্বিরের বিরুদ্ধে। সাব্বির কি করেছে? দেশ নিয়ে কথা বলেছে, সাম্রাজ্যবাদী গোষ্ঠীর দালালদের নিয়ে কথা বলেছে, এটাই সাব্বিরের দোষ। তো এদেশে যারাই সাম্রাজ্যবাদী গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলবে কিংবা এদেশের শোষণ নিয়ে কথা বলবে, এদেশকে একটু ভালো করতে চাইবে কিংবা জনগণকে সচেতন করতে চাইবে, তারাই বিপদে পড়বে, ঠিক যেভাবে এখন শেখ হাসিনা পড়েছে।